নবনির্বাচিত এমপিদের রুমিন ফারহানা, তারপরে হান্নান, তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে যে বাধার সম্মুখীন হলো, এই যে তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে যে বাধাটা আসলো, আমরা যদি ধরে নিই তাদের অভিযোগ সত্যি এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এই বাধাটা দিয়েছেন, এমনভাবে থাকলে তারা স্বতন্ত্র হিসেবে, স্বতন্ত্র এমপিরা সরকারের আসলে কতটা সমালোচনা করতে পারবে, আসলেই কি পারবে কিনা এমন বাধার সম্মুখীন হলে? আর আরেকটি বিষয় সেই সাথে যোগ করতে চাই যে আমরা সবসময় দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ বরাবরই চলে এসেছিল। তো সেই অভিযোগের দিকেই কি বিএনপি হাঁটছে? না, এটা তো মাত্র সরকার মাত্র যাত্রা শুরু করলো, কিন্তু আমার মনে হয় এই নিয়ন্ত্রণটা আনা উচিত। যে ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি আমি যে উদাহরণগুলো আপনি বললেন, এগুলো আমি দেখেছি। এটা লোকাল যারা নাকি নেতাকর্মী আছে তারা এই কাজটা করেছে, এবং এটা হলো আগে আওয়ামী লীগ আমলে এটা হতো, এবং এই যে উদাহরণটা তারা ফলো করছে, এটা খুবই একটা মন্দ কাজ। আমি এটাকে খুবই তীব্র সমালোচনা করি। কিন্তু আমি আবার এটাও মনে করি, মানে বিএনপি সরকারের যতটুকু নমুনা আমি এ পর্যন্ত গত কয়েকদিনে পেয়েছি, মাত্র তো ভাই এখন এক সপ্তাহ হয় নাই, তাই না? এত তাড়াতাড়ি তাদেরকে এত কঠিন বিচারের মুখে না আনাই ভালো, বরঞ্চ তাদেরকে আমরা একটু সময় দিতে চাই। এই সময়টা এভাবে যে এই যে ঘটনাটা ঘটেছে, তারা যদি এটা দ্রুত একটা মানে আপনার বিবেচনায় নিয়ে একটা পদক্ষেপ নেয়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে কিন্তু আমরা হ্যাপি। এবং আমি মনে করি এটা বিএনপি নেওয়া উচিত, এবং এমনকি আমি মনে করি ইমিডিয়েট নেওয়া উচিত। এটা নিলে কি হবে, বাকি জায়গাগুলোতে একটা মেসেজ চলে যাবে। যদি তারা না নেয়, তাহলে আমরা এই সন্দেহটা করতেই পারবো যে তারা কিন্তু আগের যে সরকার ছিল, যে সরকার আমরা খুব সমালোচনা করি, যে সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি বলে দাবি করি, তাদের মতোই কিন্তু অনুসরণ করি। এটা কিন্তু আগের স্টাইল, পুরানা স্টাইল কিন্তু। এবং এই স্টাইলটা বাড়তে বাড়তে এমন একটাই গিয়েছিল যে বিরোধী দল তো দূরের কথা, নিজের দলেরই মানে বিদ্রোহীরা যায় না হাউকো লাগাই দিত। তো এটা ঠিক না, এটা খুবই অন্যায়। কারণ তারেক রহমান সাহেব কিন্তু কথা বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, যারা কাউকেই ভোট দেন নাই, এই সরকার তাদের সবার সরকার। তার মানে এখানে কিন্তু অনেকগুলো কথা, কাউকেই ভোট দেন নাই মানে কি, যারা ভোট দিতেই যান নাই ওনারা তাদেরও সরকার। তো এই যে এত বড় একটা ঔদার্য আমি মনে করবো, এটা আমি মনে করি উদারতা, এবং এটাই হওয়া উচিত। আমি সবসময় একটা কথা বলি, জানেন, এই দেশের মধ্যে না একটা ঐক্য আনতে হবে ভাই। বিভক্তি দেওয়ার দেশ অগ্রসর করতে পারবেন না। তুমি ভালো না, এইটা বইলা বইলা মানুষটাকে ভালো হওয়ার কোনো সুযোগই আপনারা দিচ্ছেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আজকে জামাত নিয়ে যে আলোচনাটা হচ্ছে, জামাতের আমির উনি গিয়েছেন, জামাতের কোনো আমির গত ৭৪ বছরে একবারও যায় নাই, যায় নাই, তো যায় নাই, এইবার গেছে, ওকে। এখন কেন আইলেন এটা নিয়ে যদি আপনি সারাদিন আলোচনা করেন, প্রশ্নটা আসলে আসে যে উনি আসার পরে যখন বললেন যে যেটা নিয়ে আর কি চর্চাটা হচ্ছে বেশি, যে আসার পরেও বলছেন যে আমি আসলে এই পজিশনের কারণে আসছি, নিজের থেকে বা দলীয় সিদ্ধান্ত আদর্শিক কারণে আসেন। আমি দেখেছি, পুরো ভিডিওটা আমি দেখেছি। ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি এখানে কেন আসছেন, এটা উনি বলছেন। তো উনি বলছেন আমি বিরোধী দলের নেতা হিসেবে আসছি, আমার সঙ্গে যারা এমপি হয়েছে তারা আসছে, সবাই আসছে, আমরা ফুল। আচ্ছা, এই জিনিসটা আসা থেকে আপনি আনহ্যাপি? আমার সিম্পল কথা, উনি আসছেন, এ থেকে আমরা আনহ্যাপি? আনহ্যাপি তো না। আমি এটা নিয়ে এমন কষ্টালো শুরু করছি যে আগামীতে ভদ্রলোকের যাবেই না, যে ভাই বিরাট ঝামেলা, তো এটা গেলেও ঝামেলা, না গেলেও ঝামেলা। তো আমার কথা হলো কি, দেশটাকে তো এক জায়গায় আনবেন আপনারা, এই আনার কাজটা আমরা করি না কেন? ঠিক আছে, ওনারা ৭৪ বছর আসেন, এখন তো আসছেন, সমস্যাটা কি আপনার? উনি আসলে আমার ওই জায়গাটাকে অপবিত্র হয়ে গেছে নাকি সম্মানিত হয়েছে? আমি সবসময় যে কথাটা বলি, ভাই দেশটাকে তো অগ্রসর করতে হবে। আপনি কীভাবে অগ্রসর করবেন? জামাত গেছে বিরোধী দলে, জামাতের মূল লক্ষ্যটা কি? সারাক্ষণ বিএনপিকে বিরোধিতা করা। এটা আমরা আগে কি শুনছি, একটা দল ক্ষমতায় যেতে পারে না। আপনি তো সবাইকে এক হতে বলছেন মাসুদ কামাল জি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি তো সবাইকে এক হতে বলছেন, ৭১ প্রশ্নে কি আসলে সবাই এক হয়েছে? এখনো চেষ্টা করতে দেন, হয় নাই, হতে পারবেন আগামী দিন। কিনা আজকে কি আপনার জীবনের শেষ দিন? আজকে কি দেশের শেষ দিন? শুরু করতে দেন, আপনার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন। আপনাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিব না আমরা। তুই কেন গেলি রে বেটা, বল এবার, এখন পরে আমরা ধরতে হবো। ভাই ভদ্রলোক গেছেন, তোকে তাকে আপনি অভিনন্দন জানান। তারা কেন গেলা বলো? স্মৃতিসৌধও যাবে। তো আমার কথা হলো কি, যাবে কি যাবে না সেটা আমার জানার দরকার নাই। আমি সবাইকে চাই, আমি আমাদের জাতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে সবাই সম্মান সহকারে যাবে, আমি এই জিনিসটা চাই।
এখন এই জন্য এখন গেল বলে আগে কেন গেল না, এখন কোন আইলা, অতএব তুমি ভাই আপনি একজনকে খারাপ প্রমাণ করে আপনি কি লাভ করবেন? আমার কথাটা তো ওই জায়গায়, ভাই জাতিকে ঐক্যবদ্ধ করেন। আমি যে কারণে কোনো দলের কিন্তু নিষিদ্ধ হওয়াটা পছন্দ করি না। আপনি যদি 5 জন লোককেও নিষিদ্ধ করেন, ওই 5 জন লোককে তো আপনি বিচ্ছিন্ন করে দিলেন। এখন আবার নিষিদ্ধ হওয়ার দাবি তুলছেন জামাতে তুলুক, ইসলামী। যারা তুলছে এটা তাদের ব্যাপার, আমি তো এই যে তুলি না। আমি তো এই দেশে বসে আওয়ামী লীগ আমলে বলছি যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। আমি মনে করি এটা আমার এটা ওপিনিয়ন। আমি জামাতকে যদি নিষিদ্ধ করে, তখন তো আওয়ামী লীগ আমল ছিল, ওই সময় আমি বলছি যে জামাতকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। জি। আবার যেদিন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে, আমি ওটা এখনো বলি এ ঠিক হয় নাই। ডিসিশন জনগণকে নিতে দেন। আমরা আগেই মানে এগুলো নিয়ে, আমার কথা হলো কি ভাই, সবসময় মাথায় রাখবেন আলটিমেট গোলটা কি। আলটিমেট গোলটা হলো দেশটাকে সামনের দিকে অগ্রসর করা, এবং সেই গোল অর্জন তখনই হবে যখন জাতিকে আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন। আমরা তো জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, সবাই চাই, সবারই প্রত্যাশা, কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর যে অবস্থানের পরিবর্তন হয় তাতে কি আমরা ঐক্যবদ্ধ দেখি তাদেরকে? দেখি নাই, কিন্তু দেখবো না এটাকে আপনাকে কে বললো? দেখবো যে না এটা আপনাকে কে বললো? আমি তো তারেক রহমানের কথা ঐক্যবদ্ধের একটা নমুনা দেখতে পাচ্ছি। দেখেন উনি কি বলেছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা দেন নাই, যারা কাউকেই ভোট দেন নাই, সবাই আমাদের এই সরকার সবার সরকার। যারা ভোট দিয়েছেন তাদের না, সবার। তার মানে কি বিএনপির সরকার, জামাতের সরকার, আর যারা ভোট দেন নাই তার মানে কোনো ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের কথা, আমরা তাদেরও সরকার। এটা এর চেয়ে বড় ঐক্যবদ্ধ আপনার ইঙ্গিত আর কোথায় খুঁজবেন? জি, ভাই মাসুদ আমরা কামাল। দেখি না, আমরা চেষ্টা করে দেখি। আমার তো ভাই, আমি কিন্তু বিএনপি করি না, আমি জামাতও করি না, কিন্তু কিন্তু আমি এই দেশের একজন নাগরিক হিসেবে মনে করি এটা ছাড়া বিকল্প নাই। আপনারা নিজেরা নীতির মানে মতভেদ থাকবেই, কোনোদিনও জামাতের সঙ্গে আওয়ামী লীগের নীতি এক হবে না। দুই দল, এই দুই দল হয়েও তারা একসঙ্গে থাকবে। ঘরের মধ্যে ভাই ভাই ঝগড়া হয় না, ভাই ভাই মতবিরোধ থাকে না, থাকে। এই জন্য কি আরেক ভাই ঘর থেকে বের করে দেবে? তারপরে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন না করলে আসলে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবার আপনার কাছে আসবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের তিনি এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে আপনারা গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে জঘন্য মিথ্যাচার করেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? গোলাম আজম তো ভাষা আন্দোলন করা ভুল ছিল এমনটাই বলছিলেন, আপনার মতামত শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুল কাদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র এবং নেতা। তো ডাকসুর জেস ছিলেন অধ্যাপক গোলাম আজম, এবং এই জাতির পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে বাংলা ভাষার দাবিকে ত্বরান্বিত করার জন্য যে পেপারটা দেয়া হয়েছিল লিখিত, সেটা কে দিয়েছিলেন? এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো ঐতিহাসিকভাবে যেটা প্রমাণিত, এটার জন্য তো আবার কাদের কথা দিয়ে সাপোর্ট নিয়ে কাউকে প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না। এ জাতি জানে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলেও উনি ভাষা সৈনিক, না দিলেও উনি ভাষা সৈনিক। এই ভাষা আন্দোলনে ওনার অবদান আছে। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য যদি মুক্তিযোদ্ধা হওয়া যায়, আশ্রয় দেওয়ার জন্য যদি মুক্তিযোদ্ধা হওয়া যায়, তাহলে পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা এত কড়াভাবে উপস্থাপন করেছে তারা উর্দুকেই রাষ্ট্রভাষা করবে, তাদের সামনে যিনি লিখিত বক্তব্য দিলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবি জানালেন, তার স্বীকৃতি দিতে এত গড়িমেশি কোথায়? তিনি ছাড়াও তো অনেক ভাষা সৈনিক ছিলেন, সবাইকে নিয়ে তো দেয়া হলো না। সবাইকে দেয়া হয়েছে, বাকিদেরকে দেয়া হয়নি বিষয়টা তা না। অর্থাৎ আপনারা যারা মাতৃভাষা দিবসে গোলাম আজমের নামে স্লোগান দিয়েছেন, অন্যান্য ভাষা কেন সৈনিকের স্লোগান নামটা দেওয়া কেন আসলো? হয়েছে? সবাই, আব্দুল মতিন থেকে শুরু করে নিয়ে যারা, তমাদ্দুন মুসলিম, প্রিন্সিপাল ইব্রাহিম, তারপরে আবুল কাশেম থেকে শুরু করে যাদের অবদান আছে সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। এখানে তো দলের কোনো প্রশ্ন নেই, এখানে দলীয় প্রশ্ন থেকে কেউ এটা করেন নাই। এটা বাংলা ভাষা, এটা খোদার দান, এটা কোনো দলীয় এজেন্ডা, এটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এটা গোলাম আজম সাহেবেরও কৃতিত্ব না, এটা কোনো ভাষা আমাদের মুখের, আমাদের মায়ের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছে, আমরা সেটার প্রতিষ্ঠা চেয়েছি। সে যেই চাক, যে দলের লোক চাক, যে ধর্মের লোক চাক, আমরা তাকেই ভাষা সৈনিক হিসেবে আখ্যায়িত করতে চাই। এটা চাওয়া উচিত। আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা ইন্ডিয়ায় বসে মানে পার হয়ে যে ইন্ডিয়ায়
মানে কি কি করেছেন তা আমরা জানি না। তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে পারেন, আর এই দেশের থেকে ভাষা আন্দোলন করেছেন তাদেরকে ভাষা সৈনিক বলতে কাদের যদি এত মানে হীনমন্যতা থাকে, তাহলে কিভাবে আমরা আগামী দিনে একটা নতুন জাতি গঠন করব? বাকিদেরকে নিয়ে মানে সবাইকে সব ভাষা সৈনিকের নামে কি আপনারা অ্যাড্রেস করতে চান কি? আমরা ধর্ম বর্ণ এখানে বিভক্তি করতে চাই না, দলীয় এজেন্ডা আনতে চাই না। যাদের যতটুকু অবদান আছে সেই অবদান আপনাকে স্বীকার করতে হবে। আচ্ছা, এতদিন পর্যন্ত আপনাদের অবস্থান দেখলাম যে প্রধান বিরোধী দল হিসেবে আপনারা এখন অবস্থান গ্রহণ করেছেন। এখন এতদিন যে রাজপথে বিএনপির সাথে জোটবদ্ধ ছিলেন, তার আগেও আপনারা জোটবদ্ধ ছিলেন নির্বাচনের সময় অনেকবার, তো হঠাৎ করে এই যে বিপরীতমুখী অবস্থান দুই দলের মধ্যে, এখন কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? আপনাদের সম্পর্কের সমীকরণ কি হবে? না দেখেন, এই সরকার মানে নির্বাচনের আগেও জামাতের আমির তারেক রহমানের সাথে দেখা করেছেন, ম্যাডাম জিয়ার মৃত্যুর পরে সমবেদনা জানিয়েছেন, পারস্পরিক এই বোঝাপড়াটা আছে, লন্ডনে গিয়ে দেখা করেছেন। আবার সরকার গঠনের আগে বাংলাদেশের সমস্ত কিছুকে উপেক্ষা করে কিন্তু তারেক রহমান সাহেবও কিন্তু তিনি জামাত আমিরের সাথে দেখা করেছেন। শুধু জামাত আমির না, অন্য অনেক দলীয় নেতাদের সাথে দেখা করেছেন। তার মানে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু তারেক রহমান সাহেবও কাজ করছেন। আমি মনে করি এটা যারা চায় না তারা মূলত আমাদের ভিতরে অনেক কিছু দূরত্বর দেয়াল তৈরি করতে চায়। আমরা সেই দেয়ালকে উপেক্ষা করবো ইনশাল্লাহ। আর জামাত ইসলামী বলছে যে আমরা সংসদে এবং সংসদের বাইরে দুই জায়গায় আমরা এই সরকারের বিরোধী দল হিসেবে আমরা গঠনমূলক সমালোচনা করব এবং আমরা একটা শ্যাডো মন্ত্রিসভা তৈরি করব, যার মাধ্যম দিয়ে বিএনপি সরকারের ভিতরে যারা সরকার পরিচালনা করছেন তাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং তাদের কি করা উচিত কি করা উচিত না এই ব্যাপারেও আমরা কি করব, আমরা মানে আমাদের মতামতগুলো তুলে ধরবো, যাতে করে আমরা পুরো জাতি এখান থেকে উপকার লাভ করতে পারি। আমরা মনে করি গঠনমূলক সমালোচনার মাধ্যম দিয়ে আমরা যদি এই সরকারকে সফল করতে পারি তাহলে বাংলাদেশ সফল হবে, বিরোধী দলও সফল হবে, সবাই মিলে আমরা সফল হতে চাই। বিরোধী দল হিসেবে আমাদেরও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আমাদেরও কথা বলার অধিকার দিতে হবে, আমাদেরও একজন পার্লামেন্টের যে পার্লামেন্টারিয়ান সিস্টেম, এটা কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু বাংলাদেশে এনেছিলেন। রাষ্ট্রপতি সরকার থেকে এই যে পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু গণভোটের মাধ্যম দিয়েই বাংলাদেশে এসেছিল। সেই জায়গাতে বিরোধী দলের যে কার্যক্ষমতা আছে, বিরোধী দলের যে ফ্যাসিলিটিগুলো আছে, বিরোধী দলের কথা বলার যে সুযোগগুলো আছে, এই আচার অনুষ্ঠানগুলো পালনের সুযোগ আছে। আপনারা দেখছেন যে এই যে অনুষ্ঠানটা হলো প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট মেম্বারদের শপথ, সেখানে বিদেশি যত মেহমান এসেছিলেন তারা কিন্তু শুধু সরকারের সাথেই আলোচনায় বসেন নাই, বিরোধী দলের সাথে বসছেন। দিস ইজ দ্য কালচার। এই জায়গা থেকে আমরা সবাই মিলে বাংলাদেশকে আমরা উইন করাবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবারও ফিরবো আপনার কাছে। আজিজুল বারী হেলাল, যেমনটা বলছিলেন আব্দুল মান্নান যে আমরা সব দল একসাথে কাজ করতে চাই, এখন প্রতিবাদের আমরা সবসময় দেখি যে বিরোধী দল একটা অবস্থান গ্রহণ করে যে সরকারি দল সম্পর্কে প্রশ্ন তোলে, যদিও আমরা অনেক বছর সেটার প্র্যাকটিসটা চোখে পড়েনি আমাদের দেশে। এখন কি আসলে বিরোধী দল শক্ত অবস্থানে যেতে পারবে বলে আপনার মনে হয়? যে সরকার বিএনপি 2/3 বেশি আসন নিয়ে যে সরকার গঠন করলো, এত বেশি আসন নিয়ে সরকার গঠনের পরও বিরোধী দলকে সেই সুযোগ আসলে দেবে কিনা, সেই প্ল্যাটফর্ম দেবে কিনা প্রতিবাদ করার জন্য বা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলার জন্য? প্রশ্ন তোলার সুযোগ তো দিতেই হবে, প্রতিবাদ করার সুযোগ তো দিতেই হবে। তা না হলে তো আপনার মত প্রকাশের স্বাধীনতা হলো না। আর আমাদের এই যে জন্য আমরা অভ্যুত্থানটা করলাম, 24-এর গণ অভ্যুত্থান, যে অনেকগুলো কাজের মধ্যে একটা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা, সেই মত প্রকাশের স্বাধীনতা তো দিতে হবে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে যদি আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিটোরিয়েট করার ইচ্ছাকৃত, সেগুলো অবশ্য সেই সময় এখন ভেরি আর্লি টু কমেন্ট, এখনই বলা যাচ্ছে না। মান্নানের বক্তব্যকে সাধুবাদ জানাতে হয় এবং হোপ ফর দ্য বেস্ট। সামনে আমরা মনে করি যে একটা দেখেন, একটা সাইকেলের প্রথম সামনের চাকাটা যতই ভালো অ্যাক্টিভ থাকুক না কেন, পাশে যে আরেকটি চাকা থাকে সেটা যদি ফাংশন না করে সাইকেলটি চলতে পারে না। এই জন্য বাংলাদেশের যে গণতন্ত্রের পথে আমরা উত্তরণ ঘটেছি, সেই উত্তরণের জন্য সরকারি দল বিরোধী দল যদি অন্তত আগামী দেশ উন্নয়নের জন্য, যেহেতু আমরা উত্তরাধিকার সূত্রে একটা ফ্রাজাইল ইকোনমিক্স, একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, একটা বাজে পলিটিক্যাল সিচুয়েশন আমরা পেয়েছি, এখনও দেশের সব জায়গা রাজনৈতিক ভয়াবহতা, কিছু ভয়ানকতা এখনও বিরাজ করছে।
তাই না? আমাদের সমাজগুলো দল মতে একটু বিভক্ত হয়ে গেছে, সমাজ বিভক্ত হয়ে গেছে, জাতি বিভক্ত হয়ে গেছে। এই গত 17 বছরে ফ্যাসিবাদ এগুলো করেছে। এখন আমরা এই ফ্যাসিবাদকে পরাজিত করে নির্বাচনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, ক্রেডিবল নির্বাচন, যেটা জনগণের খুব আশা ছিল, যে শুধু ডোমেস্টিক্যালি ক্রেডিবল না, মানে ক্রেডিবল টু দ্য ইন্টারন্যাশনালি, এরকম একটা নির্বাচন করার পরে একটা সরকার এসছে, সরকার 2/3 মেজরিটি পেয়েছে। তার মানে এই না যে বিরোধী দলের উপরে যে আপনার আক্রমণ করতে হবে। সুতরাং আমরা যে করব না, সেটা আমাদের নেতা তারেক রহমান কিন্তু তার একটা গুড জেস্চার, যে বিফোর টেকিং দ্য ওথ, শপথ নেওয়ার পূর্বেই জামাতে ইসলাম, এনসিপি, ইভেন চরমোনাই পীর সাহেব, অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এটা কিন্তু বাংলাদেশের কালচারে ছিলই না, এটা উনি যে ইনিশিয়েটিভটা নিয়েছে। এবং উনি কিন্তু বারবার বলছে, মাসুদ কামাল ভাই খুব নাইসলি বলেছেন, যে তিনি শুধু যারা ভোট দিয়েছে তাদের প্রধানমন্ত্রী না, যারা ভোট দিতে যান নাই, তারা যাকে ভোট দেননি, তার মানে তিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। এবং তিনি বলছে কোনো রকম জুলুমবাজকে তিনি বরদাস্ত করবেন না। আমাদের যে পার্লামেন্টারি বৈঠক আমরা প্রথম যেটা করলাম ওনার সাথে, দায়িত্বহীন কণ্ঠে বলছে যে আপনাদের যারা ভোট দিয়েছে এবং আপনাদের যারা ভোট দেয়নি, উভয়ের কিন্তু আপনি এমপি, অর্থাৎ উভয়ের জন্য আপনার সমান ন্যায় বিচার থাকতে হবে। উনি এই ন্যায় বিচারের কথা কিন্তু লন্ডন থেকে এসেও বলছে, ন্যায় বিচারের কথা। আপনার কথা অনুযায়ী তিনি সবার এবং আমাদের সবার জানা মতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, সবার দায়িত্ব নিয়েছেন। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি, এতে কোনো সন্দেহ নেই। এবং যে জেস্টারের কথা আপনি বলছিলেন, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। কিন্তু পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন যে সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা রেজ হবে, হ্যাঁ শপথের প্রয়োজন নাই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ। এখন হ্যাঁ কিভাবে অটোমেটিক্যালি কার্যকর হবে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য না, আপনারা এটা বলেছেন, কিন্তু সেই কারণে আপনারা শপথ নেননি। অটোমেটিক্যালি পাস হওয়া কি সম্ভব কিনা, এটা যদি, যেহেতু আপনারা 2/3 বেশি আসনে জয়যুক্ত হয়েছেন, যদি বিলটা পাস না হয় তাহলে তো এটা বাদ হয়ে যাবে। কোন বিল? সংবিধান সংস্কারের আমাদের যে জুলাই সনদের কথা বলছি, আমাদের যে জুলাই সনদ, এটা তো আমরা নোট অফ ডিসেন্ট সহ সবাই সিগনেচার করছি, তাই না? সিগনেচার করছি। এখন এই বিষয়গুলো আলোচনা হবে সংসদে, এর জন্য তো আলাদা করে শপথ নেওয়ার প্রয়োজন নেই। এখন বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ নামে আমাদের শপথ নিতে হবে। সংবিধান সংস্কার পরিষদ নামে সংবিধানে কোনো বাক্য নেই। এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আপনার ওথ নেওয়া, আরেকটা ওথ নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমি তো দেখছি যে আমরা যে 53-81টা প্রশ্ন যেটা আছে, এটা সংসদে আলোচনা হবে। আলোচনা হয়ে আপনার যে জিনিসগুলো আউটকাম হবে, যে এটা আমরা পাশ করলাম, মনে করেন দ্বিকক্ষ পাশ করলাম, প্রধানমন্ত্রী মেয়াদ পাশ করলাম, আরও কী কী যদি আছে, এগুলো পাশ করার পরে আপনাকে কিন্তু আরেকটা গণভোট করতে হবে। আপনি পাশ করলেই হবে না, যদি এরা মৌলিক সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক যা যা হবে সেইগুলোকে আরেকটি গণভোট করতে হবে, এবং প্রেসিডেন্ট সেটা সিগনেচার করে তারপরে এটা আইন আকারে আসে। এখন আপনি তাহলে এই গণভোটের, আমি তো এই গণভোটের প্রয়োজনটা কিছু, আজকে 2.5 কোটি লোক না ভোট দিয়েছে, তাহলে কি 2.5 কোটি লোক এই জুলাই গণভোটটা, এবং হ্যাঁ ভোট দিয়েছে 4 কোটি, হ্যাঁ ভোট দিয়েছে 4 কোটি 80 লাখ, না ভোট দিয়েছে 2 কোটি 25 লাখ, ওইরকম 2.25 কোটি লোক না ভোট দিয়েছে। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে হবে 2.25 কোটি লোক আমাদের ঐক্যমত কমিশনের এই মতামতকে পছন্দ না, রিজেক্ট করেছে, অথবা শেখ হাসিনার শাসনামলকে জায়েজ করেছে, অথবা গণ অভ্যুত্থানকে নেগেটিভ করেছে? সুতরাং গণ অভ্যুত্থানের এই ভোটের রেফারেন্ডামের এই যে আইডিয়াটাই আমার কাছে একটা আনওয়াইজ ছিল, যে এটা কোন ধরনের কথা। 71 স্বাধীনতার পরে যদি বলতেন যে স্বাধীনতা ঠিক হয়েছে, আমার যুদ্ধটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, হ্যাঁ না ভোট দাও, তা কেউ না কেউ তো নাই দিবেই। তার মানে কি আপনি সাইকোলজি ফিলোসফিক্যালি আপনি রং আইডিয়া ইনপুট করলেন যে এই গণভোটটা। দেখেন 2.25 কোটি লোক না করছে, তার মানে কি 2.25 কোটি লোক হাসিনার ওই শাসনামলকে জায়েজ করছে? তার মানে এই কনসেপ্টটাই, আলী রিয়াদ সাহেবের এই কনসেপ্টটাই আমি ওই সময় আমি তর্ক করেছি টেলিভিশনে, বলছি যে এই তখন যে পরিস্থিতি ছিল, তখন
তারা তো নির্বাচনটাই অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আচ্ছা, এবং তার মানে বলছে যে নির্বাচন নিশ্চিত করার পরিস্থিতি জন্যই আমাদেরকে জুলাই সনদে সাইন করা না হয়েছিল? জুলাই সনদে সাইন করেছে সবাই ঐক্যমত ভাবে, বুঝছেন? কিন্তু এই যে এই জুলাই সনদের যে আমাদের যে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, একটা ফাইন সংসদ দেখতে পাবেন, লাইভ হবে সংসদে। আপনার টেলিভিশন টক শোতে আমরা আলোচনা করতে পারি সংসদে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, তখন সব আপনার দেখতে পাবেন। কিন্তু আপনাকে তার জন্য আলাদা একটা শপথ নিতে হবে, এইটা তো আপনার সংবিধান সম্মত না। সেক্ষেত্রে তাহলে আপনারা যে বলছেন সংসদে বিলটি পাশের কথা, হ্যাঁ না ভোটে যেটি হবে সেটি অ্যাপ্লিকেবল হবে, এমনটাই ভাবছেন আপনারা? আপনি এখন সংবিধানে জুলাই সনদটা আমাদের আলোচনা করতে পাশ করতে হবে, তো আলোচনা না করে পাশ করেন কি করে? আপনার কিন্তু তর্ক সংসদে এক এক করে আলোচনা করতে 83টা প্রশ্ন উঠবে, আলোচনা হবে, সেখানে আলোচনা হয়ে আপনার আপনার যেগুলো একমত হবো আমরা সবাই মিলে, যেমন সংবিধানের মূল ভিত্তি এই যে এখন যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, আমরাও মানি, এগুলো ঠিক আছে, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে ধর্মীয় স্বাধীনতা, সব ঠিক আছে। কিন্তু আমাদের ওইখানে নোট অফ ডিসেন্ডেন্সি যে আমাদের দলের একটা মূলনীতি আছে যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা, এটা কিন্তু কমিশনে নেই, জামাত ইসলামের গঠনতন্ত্র নেই, আমাদের গঠনতন্ত্র। আমরা তো এটা আলোচনা করে আমরা সংবিধানটা আনবো, তখন তো আবার আমার মনে হয় মানুষের মধ্যে এই প্রশ্নটা চলে আসবে, তাহলে আমরা এই গণভোটটা কেন দিলাম, এই প্রশ্নটা আসলে আসবে। আমার কাছে মনে হয় গণভোটটা ওই সময় আমিও বলেছি, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি টক শো করেছি, আমি ওই সময় বলেছি এটাতে আমার কাছে মনে হয় যে এই গণভোটটা কেন দরকার ছিল। আমরা তো একবার আলোচনা করবোই, গণভোটটা দরকার হয়েছিল কি জন্য? একে অপরকে বিশ্বাস করতাম না যে ও যদি ক্ষমতায় যায় তাহলে ও এই সংস্কার প্রস্তাব মানবে না, আমি ক্ষমতায় গেলে আমি মানবো না, তাহলে কি করতে হবে? আমরা গণভোট করে জনগণের উইলটা নিলাম। তো সেই বিশ্বাস কি ভঙ্গ হয়েছে কিনা আপনার কাছে আসি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আচ্ছা দেখেন, মানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে স্ট্যান্ড বদল করতেছে, যেটা গণভোট বিএনপি চেয়েছে বলেই কিন্তু হয়েছে। আমরা কিন্তু গণভোটটা নির্বাচনের আগে চেয়েছিলাম, বিএনপি একই দিনই চেয়েছে, তার মানে গণভোট বিএনপি চেয়েছে, গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং হাতে ভোট দেওয়ার জন্য তারেক রহমান বলেছেন। এখন যদি বলেন যে গণভোটের প্রয়োজন নেই, আমরা নির্বাচনটাকে মানে নিশ্চিত করার জন্য বলেছিলাম, তাহলে মূলত গণভোট নিয়ে বিএনপি জাতির সাথে একটা প্রতারণায় চলে যাচ্ছে। এই জায়গাটা আমি দ্বিচারিতা আছে বলে আমার কাছে মনে হয়। সংবিধানের দোহাই দিয়ে ওনারা যেটা বলছেন, সংবিধানে অনেক কিছু ছিল না যা ইন দি মিন টাইম 5 আগস্টের পরে এই পর্যন্ত ঘটে গেছে, সেগুলোর ব্যাপারে ওনারা কিন্তু বলছেন। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার পালিয়ে যাওয়ার পরে এগুলো নাই, মানে হচ্ছে যে নিজেদের সুবিধা যেখানে সেই জায়গায় যে আমরা হাবুটের 4 কোটি মানুষের এই ম্যান্ডেটকে কেউই অস্বীকার করতে পারবেন না। 4 কোটি মানুষের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা একটু উত্তরটা নিয়ে আমি একটু বলি, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আপনার 106 যেটা হাইকোর্টের একটা আপিল, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের একটা রেফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, অথবা এর কথা বলা ঠিক না। আর আমরা যে শপথ নিব না তাও বলা হয়নি। কতগুলো বিষয় আছে যেটা আপনার আলোচনা করে আমরা সংসদে যখন আলোচনা করব, আলোচনা করে কিছু লজ, কিছু ফ্লজ, সব কিছুই আছে। এইসব বিষয়ে আমরা দেখে তারপরে আপনাকে আপনি সংবিধান সংস্কার পরিষদ করতে হবে কেন, আমরা তো এইসব বিষয়ে আলোচনা করব। গণভোটের যে রায়, যে মান্নান একটু বলবে আমাকে বুঝলো, আমরা কিন্তু গণ ঐক্যমত কমিশনে যেটা আছে সেটা গণভোটে পাস হয়েছে, এইগুলো আমরা আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। আলোচনা যদি না করি তখন আপনি বলতে পারেন যে প্রতারণা করেছে। আমরা এখনো সংসদ অধিবেশনই শুরু হয়নি এবং আমরা বলছি অবশ্যই আলোচনা করবো, সবাই মিলে, আমরা একা না, যারা যারা জিতছে সবাই মিলে আলোচনা করে যেটা হয় আমরা সেটা করব। জনগণ মনে করে কি যে বিএনপি এটা আসলে একটা সময়ের ব্যাপার, আমরা মনে হয় কয়েকদিন দেখতে পারি। নতুন সংসদ গঠন হয়েছে, অনেক কিছু দেখার বিষয়। যেহেতু আজুল ভাই, হেলাল ভাই আছেন, আমি একটা বিষয়, এখন টেলিভিশনের 4 জন সাংবাদিকের চাকরি নাই, এই ব্যাপারে ভাই যদি একটু বলতেন। সংবাদপত্রের স্বাধীনতা কি থাকবে না? এখন নতুন সরকারের আমলে, এটা ডক্টর ইউনূস সরকারের সময় হয়েছে, মানে এখন হয়েছে না, ওই যে গঠনের ওতের আগে, আমি শুনছি ওতের আগে হয়েছে এটা। তাহলে আপনারা বহাল করে দেন ভাই। আচ্ছা, সবকিছু একটা নিয়ম আছে, কারা করছে, কেন করছে, আমি এত কিছু জানি না।
যদি অন্যায় হয়ে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত এবং তাকে ফেরত নেওয়া উচিত। আমাদের ওতের আগে হয়েছে, ওই সরকার তার জবাব দেবে এবং এই সরকারের যদি এটা তার নজরে আসে অবশ্যই এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী দল। আর আপনি বলছেন যে গণভোটের যে রায়, এই রায়কে কার্যকর করার জন্য অবশ্যই আমাদের সংসদে আলোচনা হবে। এর জন্য শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে ওই মানে দুইটা সংসদ মানবার দরকার নেই। আমরা কয়েকটা মানে অন্তর্বর্তীকালীন সরকার একবারে সিএসি তারা শপথনামা তৈরি করে আলাদা দুটো শপথনামা রেডি করে কিন্তু সবাইকে ফাইলে দিয়েছিলেন। কাজেই এটা রাতারাতি ওনারা কোনো ইশারায়, কোনো জায়গার ইশারায় হয়তো ওনারা এটা নেন না, এটা জাতির কাছে আরো কয়েকদিন গেলে স্পষ্ট হবে। যে কয়েকদিন গেলে আমার মনে হয় স্পষ্ট হবে। আমি আপনার সাথে একমত। আজিজুল বারী হেলাল এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনারা দুজনই যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন, আমার মনে হয় কয়েকদিন অপেক্ষা করার বিষয় রয়েছে। মাসুদ কামাল, সবাই এই যে একমতে আসা, ঐক্যমতে আসার যে বিষয়টা, আপনার কি মনে হয় যে এই সরকারে আমরা সেটি দেখতে পাবো? আজ 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনেও অফিস করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু ভালো দিকও উঠে আসছে যেটা আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তিনি, সবার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা আগে দেখিনি, বড় বড় নেতার মধ্যে একজন আরেকজনকে কংগ্রাচুলেট করছেন, তারেক রহমানের আজকের অফিস করা, প্রোটোকলের গাড়ি কমিয়ে আনা, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? অবশ্যই ভালো দিক। আমি আপনার কাছে ছেড়ে দিতে চাই যে আপনি কেমন। আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে বলবো, আমি ছোট ছোটকে বলবো, আমি বেশি সময় নেবো না। ওই যে আমি প্রথমে বললাম না, একেবারে শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, শেষ দিকে। আপনি আমাকে 2 মিনিট সময় দিবেন তো নাকি? 2 মিনিট দেন, 2 মিনিট শেষ করবো। আচ্ছা, আমি প্রথমে বললাম না যে আপনার ইনকিলাব এটা নিয়ে এত আপত্তির কি আছে? এটা যখন আমি বলি তখন কিন্তু একটা মানুষের মনে একটা ভিন্ন ধারণা চলে যায়। কেন? আমি যদি তখন পাশাপাশি বলি যে আপনি ইনকিলাবও বলবেন, আমি জয় বাংলাও বলবো, তখন কি ইনকিলাব ওনারা রাজি হবে? যদি রাজি না হয় তাহলে বুঝতে হবে উনি একটা মতলব থেকে ইনকিলাব বলছেন। এই যে টুকু সাহেব যে কথাটা বলছেন, উনি কিন্তু এই কথাটাই বলছেন যে আপনি ইনকিলাব বলবেন, কোনো সমস্যা না, আমি জয় বাংলা বলবো, দুটোই বাংলা শব্দ, কিন্তু এটা নিয়ে আপনার আপত্তি আছে। কখনো জয় বাংলা বলেন না, আমি তা বলছি না। হ্যাঁ, জি, কি বলে না? উনি না বলুক, আমি আমার কথা বলতেছি। কাজেই শব্দের যদি আপনি একটা শব্দ কিন্তু গ্রহণ করেন, বহিষ্কার হতে হয়েছে। না, আমার কথা হলো ইনকিলাব জিন্দাবাদ আপনি বলবেন, ইনকিলাব জিন্দাবাদ বলবেন না আপনি, পিনাকি সাহেব বলবে, ওকে, নো প্রবলেম। পিনাকি সাহেব কারো পীর হইতেই পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু জয় বাংলা তো আপনাকে বলতে দিতে হবে। কাজে দুটোই কিন্তু ব্যালেন্স করতে হবে। 10 সেকেন্ড ভাই, আপনার অনেকক্ষণ কথা বলবো, তাকে সময় দেন আমার ভাই। আমি একটা প্রশ্ন রাখি, জয় বাংলা কোন বাংলার জয়? এটা ঠিক করুন। বাংলা যে কোনো বাংলা ইনকিলাব, কোন ইনকিলাব? কোন ইনকিলাব? ইনকিলাব তো বিপ্লব। কিসের বিপ্লব? যে কোনো ইসলামিক বিপ্লব, যে সমাজতান্ত্রিক বিপ্লব, মানে কোন বিপ্লব বলেন? কামাল ভাই, সব বিপ্লব। সব তাহলে ওটা সব আমাদের না, বাংলা সব করতে হবে না। না, এখন কথা হলো কি ভাই, দুইটা রাষ্ট্রীয় কে কোন অর্থে বলতে তার ব্যাপার, তাকে বলতে দেন, বলতে দেন, অসুবিধাটা কি আছে? আমি বলতে এইখানে হলো একটা জিনিস, কোন বাংলার জয়? আমি বলি ভাই, আপনি যেভাবেই বলেন, আমার কথা হলো কি, ভাষা যখন আপনি বলবেন তখন সব ভাষাই কিন্তু ভাষার মধ্যে কোনো পলিটিক্স ঢুকায় না। যখন আপনি ভাষার মধ্যে পলিটিক্স ঢুকাবেন, আমাদেরকে শেষ করতে হচ্ছে। এখন আমি যখন বলি ইনকিলাব বলা যাবে, তখন আপনি খুশি হবেন। যখন আমি বলবো জয় বাংলা বলতে দিতে হবে, তখন আপনি দুঃখিত হবেন। তার মানে কি, আপনি কিন্তু রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছেন। ওইটা হয় না, আমার বক্তব্য ওইটাই। আর পরে যেটা বললেন আপনি যে গণভোট নিয়ে, আমি গণভোটের দুটা কথা বলি। এই গণভোটটা বেসিক্যালি চাপায় দেওয়া হয়েছে। জি, এই গণভোট, এবং এই গণভোটটা নিয়ে বিএনপি যে রাজি হয়েছে হা ভোট দেন, এটা বিএনপি আসলে ব্ল্যাকমেল করা হয়েছে। বিএনপি এখানে ব্ল্যাকমেলের শিকার। আমি বিএনপির উপর দুঃখিত এই কারণে, তারা ব্ল্যাকমেলের শিকার হইল কেন? তারা ভয় পাইছে। আমি যদি না বলি যে হা ভোট দিয়েন না, যদি আমি না বলি তাহলে হয়তো সবাই বলবে এই যে সংস্কার চায় না। আসলে সংস্কারের নামে আলিরিয়া সাহেব যা করছে। আচ্ছা, আমি একটা শব্দ বলি যে আপনারা 3 জন আছেন, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ। আমাদেরকে শেষ করতে হচ্ছে, একদমই শেষ পর্যায়ে। পার্টনারশিপটা কি কেউ বুঝেন না, অথচ 84 নম্বর হলো এইটা যে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যুক্ত হতে হবে। এটা কি কেউ বুঝে? এটা হলো কি ওই সংস্কারের 84 নম্বর ধারা।